হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব গ্রামারের একটা টপিক। সেটা হলো টেন্স। টেন্সের মধ্যে দি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এর আগে তোমাদেরকে তিনটে টেন্স সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল: প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স আর ফিউচার ইনডেফিনাইট টেন্স। আজকে আমরা যে টেন্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাংলা হচ্ছে ঘটমান বর্তমানকাল বা চলমান বর্তমানকাল। তো প্রথমে আমরা ডেফিনেশন সম্পর্কে জেনে নিই। ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা বা কাকে বলে। দেখো, দি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট ইজ প্রেজেন্টলি গোয়িং অন। এটার বাংলা মানে হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা বর্তমানকাল ব্যবহার করা হয়, ইজ ইউজ টু মানে কি ব্যবহার করা হয়, টু ডিসক্রাইব বর্ণনা করতে। কি বর্ণনা করতে? অ্যান অ্যাকশন একটা কাজকে বর্ণনা করতে ব্যবহার করা হয়, দ্যাট ইজ প্রেজেন্টলি গোয়িং অন যেটা বর্তমানে চলছে। ঠিক আছে, বর্তমানে কোনো কাজ বা কোনো অ্যাকশন চলছে এরকম বর্ণনা করতে আমরা দি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি বা ঘটমান বর্তমানকাল ব্যবহার করি। অ্যাকচুয়ালি টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। ঠিক আছে, ভার্বের সময়টাকেই বলা হচ্ছে টেন্স। সেটা বর্তমানে হতে পারে, অতীতকালে হতে পারে, আবার ভবিষ্যৎকালেও হতে পারে। আর কি বলছে? বলছে অলসো ডেসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট ইজ গোয়িং অন ডিউরিং দিস পিরিয়ড অফ টাইম। এবং আরও বর্ণনা করে কোনো একটা কাজকে যেটা একটা মোট সময় ধরে চলছে। ঠিক আছে, অ্যান্ড ডেসক্রাইব অ্যান অ্যাকশন অর ইভেন্ট। আর কি বর্ণনা করে? একটা কাজকে অথবা একটা ঘটনাকে, ইভেন্ট মানে কোনো ঘটনাকে, ইন দ্য ফিউচার ভবিষ্যৎকালে। এই লাইনটার মানে হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ হতে চলেছে বা হতে যাচ্ছে এরকম বর্ণনা করতেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। হুইচ হ্যাজ অলরেডি বিন প্ল্যান্ড অর প্রিপেয়ার্ড, যেটা এর আগে আমরা পরিকল্পনা করে রেখেছি বা প্রস্তুত করে রেখেছি। তো কোনো কাজ পরিকল্পনা করে রাখা হয়েছে বা প্রস্তুত করে রাখা হয়েছে এবং সেটা ভবিষ্যতে ঘটতে চলেছে এরকম বোঝালেও আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেরকম একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে আমি আগামীকাল কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি, এরকম যদি একটা উদাহরণ দিই, সেটা কিন্তু আমার অলরেডি প্ল্যান করা আছে। ঠিক আছে, পরিকল্পনা করা আছে বা প্রস্তুত করা আছে। সেক্ষেত্রে এটাও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। ঠিক আছে, তো বাংলায় এইভাবে, বাংলা সংজ্ঞাটা এইভাবে বলতে পারো যে বর্তমানে কোনো কাজ এই মুহূর্তে ঘটছে বা করা হচ্ছে এবং কোনো কাজ ভবিষ্যতে হতে যাচ্ছে এবং যেটা এর আগে পরিকল্পনা করা ছিল, আগে থেকে পরিকল্পনা করা ছিল এবং সেটা ভবিষ্যতে ঘটতে যাচ্ছে, এরকম বোঝাতেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা বা চেনার উপায় হচ্ছে, দেখবে বাংলা ক্রিয়াপদের শেষে ছি, ছ, ছেন এরকম ইত্যাদি অক্ষর বা অক্ষরগুচ্ছ থাকে। ছয় হর্ষি, শুধু ছ আর ছয় একের দন্ত ন, মানে ভাত খাচ্ছি, খাচ্ছে, খাচ্ছেন এরকম বোঝালে সেটা ধরে নিতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তারপরে কি বলছে? হাউ ডু উই মেক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করি বা গঠন করি। তার বিভিন্ন রকম গঠন আছে। দেখো, প্রথমে আছে কোশ্চেন সেন্টেন্সেস। প্রশ্নবাচক বাক্যগুলোকে আমরা কিভাবে গঠন করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রশ্নবাচক বাক্যে দেখবে প্রথমে এম, ইজ, আর এই তিনটে থেকে যে কোনো একটা বসাতে হয়। তারপরে সাবজেক্ট বসাতে হয়। তারপরে মেন ভার্ব, আর সেই মেন ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে এখানে দেখো লেখা আছে এম আই প্লেইং। তো এখানে ভার্ব হচ্ছে কি, অক্সিলারি ভার্বটা হচ্ছে এম। এমটা কেন হচ্ছে? কারণ এখানে আই আছে, আয়ের পরে আমরা জানি এম বসে। তো প্রথমে আমরা এম বসেছি, তারপরে সাবজেক্ট, এই সাবজেক্টটা এখানে আই। তারপরে মেন ভার্ব হচ্ছে প্লে, প্লের সাথে আইএনজি হয়ে আইএনজি, প্লেইং। তাহলে এটা হয়ে গেল কোশ্চেন, এম আই প্লেইং। তাহলে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক বাক্যের গঠন হচ্ছে এটা, এটা হচ্ছে গঠন আর এটা হচ্ছে উদাহরণ। তারপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁসূচক বাক্য। হ্যাঁসূচক বাক্যে প্রথমে কি হয়, সাবজেক্ট বসে, সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর, তারপরে প্লাস এমভি মানে মেন ভার্ব, শর্টকাটে লিখে দিলাম, তারপরে হচ্ছে আইএনজি। আর নেগেটিভে কী হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর, তারপরেই কিন্তু নট প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি। তো মোটামুটি এই 3 ধরনের বাক্য থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং প্রত্যেকটা বাক্যের গঠন আমরা বলে দিলাম। এবার উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে। দেখো, প্রথমে আগেই বলেছি আমরা কোশ্চেন সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় তার একটা উদাহরণ দিলাম। এবার দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একই উদাহরণ দিয়ে বোঝালাম যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। আই অ্যাম প্লেয়িং, সাবজেক্টটা হচ্ছে আই, ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ মানে অক্সিলারি ভার্ব, এ ভি অক্সিলারি ভার্ব, আর প্লেয়িং হচ্ছে এটা মেন ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। আর নেগেটিভ সেন্টেন্স দেখো, সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, নট নিয়ম অনুযায়ী নট, আর এটা মেন ভার্বের সাথে আইএনজি। তো স্ট্রাকচার অনুযায়ী আমরা সবগুলো একবার মিলিয়ে নিলাম, ঠিকঠাক আছে। আই অ্যাম নট প্লেয়িং, এটা নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্ম। এখানে তো আরও অনেকগুলো উদাহরণ আছে। আর ইউ ওয়ার্কিং, ইউ আর ওয়ার্কিং, ইউ আর নট ওয়ার্কিং, মানে অ্যামিসারের ব্যবহার দিয়ে একটা করে উদাহরণ এখানে দেওয়া হলো। প্রথমে অ্যাম দিয়ে আমরা উদাহরণগুলো দেখালাম, আয়ের পরে অ্যাম বসে, তারপরে আর দিয়ে উদাহরণগুলো দেখাচ্ছি, ইউ এর পরে আর বসে, তোমরা সবাই জানো। তারপরে ইজ দিয়ে একটা উদাহরণ এখানে দেখানো হলো, ইজ হি রিডিং, এটা কোশ্চেন, এখানে কোশ্চেন মার্ক হবে। হি ইজ রিডিং, হি ইজ নট রিডিং। তাহলে অ্যাম ইজ আর তিনটে দিয়ে আমরা আলাদা আলাদা 3টে ফর্মের একটা একটা করে উদাহরণ দিলাম, কোশ্চেন সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার দেখো অ্যাম ইজ আর কোথায় কোথায় বসে, এগুলো মনে রাখার উপায়। গুড টু নো মানে জেনে রাখা ভালো, জেনে রাখবে এগুলো। সিঙ্গুলার ফর্ম, আমরা জানি আই হচ্ছে একটা সিঙ্গুলার, ইউটা সিঙ্গুলার আবার প্লুরাল, এই জন্য আমরা দুই দিকেই বসিয়েছি, ইউ ইউ, এসআইটি ইউ বসিয়েছি, সিঙ্গুলারের ঘরে ইউ বসিয়েছি, আবার প্লুরাল ঘরেও ইউ বসিয়েছি। আই অ্যাম, ইউ আর বসিয়েছি, আবার প্লুরাল ঘরেও ইউ বসিয়েছি। আই অ্যাম, ইউ আর, হি ইজ, শি ইজ, ইট ইজ, রাম শ্যাম যদু মধু যা আছে একজন বোঝালে, যদি নাম একজন বোঝায়, সে মানুষের নাম হতে পারে, পশু পাখির নাম হতে পারে, কোনো জিনিসের নাম, যদি একটা বোঝায়, সিঙ্গুলার মানে কি একটা যদি বোঝায় তখন ইজ হবে, প্লুরাল হলে আর। এবার দেখো মোর এক্সাম্পল অ্যান্ড ইউজ অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরও কিছু উদাহরণ। মোর এক্সাম্পল মানে আরও কিছু উদাহরণ। সংজ্ঞাতে আমরা বলেছিলাম যে কোন কোন ক্ষেত্রে বা কোন অ্যাকশানগুলো বোঝালে, কখন অ্যাকশানগুলো বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারি। তো দেখো ওখানেই বলা ছিল যে এই মুহূর্তে ঘটছে, আমি বাংলাতেই বলেছি যে এই মুহূর্তে ঘটছে এরকম যখন বোঝায়, ফর অ্যাকশানস হ্যাপেনিং নাও, যে কাজগুলো এখনই ঘটছে, এটা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তার উদাহরণ হচ্ছে ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং মানে কি, এখন বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে ঘটনা হচ্ছে। দে আর প্লেয়িং, তারা খেলা করছে। দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিরা উঠছে। আই অ্যাম ওয়ার্কিং অ্যাট দ্য মুমেন্ট, আমি এই মুহূর্তে, অ্যাট দ্য মুমেন্ট মানে এই মুহূর্তে, একটা ফ্রেজ, এই মুহূর্তে আমি কাজ করছি। তো এইগুলো ফর অ্যাকশনস হ্যাপেনিং নাও, যে কাজগুলো এই মুহূর্তে ঘটছে সেইগুলোর উদাহরণ। সেখানেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার খুঁজে পাই। আরও কিছু উদাহরণ আছে, লক্ষ্য করো। ফর ফিউচার অ্যারেঞ্জমেন্টস, আমি আগে বলেছি যে কোনো প্ল্যান হয়েছিল বা কোনো পরিকল্পনা করা ছিল এবং সেটা ভবিষ্যতে ঘটতে চলেছে, এরকম বোঝালেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেরকম দেখো আই অ্যাম লিভিং ফর দিল্লি টুমোরো, আমি আগামীকাল দিল্লির জন্য রওনা হচ্ছি বা রওনা দিচ্ছি। তো এটা কি, এটা একটা প্ল্যান করা ছিল এবং আগামীকাল ঘটতে চলেছে,
সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করছি। আর এই গঠনটা দেখলে বুঝতে পারবা, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। কিন্তু এটা ভবিষ্যতে হচ্ছে, মানে এক কথা বলতে পারো যে নিকট ভবিষ্যৎ। নিকট ভবিষ্যতে এরকম যখন বলা যায়, বোঝায়, তখনও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। আবার একটা প্রশ্নবোধক দিয়ে এখানে বোঝানো হলো, আর ইউ ডুইং এনিথিং অন সানডে মর্নিং? তুমি কি এই রবিবারের সকালে কিছু করছো বা করতে যাচ্ছ? এটাও একটা ভবিষ্যতে ঘটতে চলেছে প্রশ্নবোধক বাক্য। আর কি কি ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি? ইউজ ইট ফর হ্যাবিটস, অভ্যাসগত কোনো কিছু অভ্যাস বোঝালে। দ্যাট আর নট রেগুলার, কিন্তু সেটা নিয়মিত না, মানে অনিয়মিত কোনো অভ্যাস। বাট দ্যাট হ্যাপেন ভেরি অফেন, কিন্তু সেটা প্রায় ঘটে থাকে। অফেন মানে প্রায়, প্রায় সেটা ঘটে থাকে, কিন্তু মানে নিয়মিত না, কিন্তু ঘটে। যেরকম দেখো, ইউ আর ফর এভার লুজিং ইয়োর কিজ, তুমি চিরকালের জন্য তোমার চাবিটা হারাতে যাচ্ছ। মানে ও প্রায় চাবিটা হারিয়ে ফেলে, প্রায় প্রায় মনে থাকে না। তো এটা একটা অভ্যাসে হয়ে দাঁড়িয়েছে তার, সেই অভ্যাস বোঝাচ্ছে। এবং সেটা কিন্তু নট রেগুলার, ইরেগুলারলি, হয়তো দুদিন অন্তর একদিন হারিয়ে ফেললো, বা এক সপ্তাহ অন্তর একদিন হারিয়ে ফেললো, এরকম। কিন্তু সে হারায়, প্রায় হারায়, এরকম বোঝাতেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তারপর কি বলছে? শি ইজ অলওয়েজ আস্কিং কোশ্চেন্স, সে প্রায় প্রশ্ন জিজ্ঞাসা করে, ঠিক আছে। তার মানে কি, সে কোনো ক্লাস চলাকালীন বা কোনো টিউশনে পড়া চলাকালীন প্রায় কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে। এটাও একটা হ্যাবিটসের মধ্যে পড়ে বা অভ্যাসের মধ্যে পড়ে, কিন্তু সেটা নট রেগুলার, নিয়মিত না, অনিয়মিতভাবে, মানে অনিয়মিতভাবে নিয়মিত, এরকম বলতে পারো আর কি। হোয়াই ইজ ইট অলওয়েজ রেইনিং ইন জার্মানি, বলছে কেন জার্মানিতে সবসময় বৃষ্টি হয়। তার মানে কি, এখানেও সেই একই একটা, মানে রেগুলারলি হয় না, কিন্তু একটা সময় সাপেক্ষে সময় সময় হয় আর কি, এক সপ্তাহ অন্তর বা দুদিন অন্তর বা 3 দিন অন্তর এরকম হয়, কিন্তু সেটা হয়, তাই বলে কিন্তু ডেলি হয় না। সেরকম একটা অভ্যাস, এটাও একটা অভ্যাসের মধ্যে পড়ে যাচ্ছে। এখানেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার খুঁজে পাচ্ছি। তো এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞাসা করবে। আর তোমাদের এইচটি থাকবে, হোম টাস্ক এইগুলো করবে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে কি ইংলিশে অনুবাদ, বাংলা করা আছে, ইংলিশে লিখতে হবে। ঘোড়াটি ছুটছে, দেখো আমি আগে বলেছি যে বাংলা ক্রিয়াপদের শেষে ছে, ছ, ছি, ছেন ইত্যাদি থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কি, ছোটা মানে কি, ছোটা একটা কাজ, কাজ মানে কি ভার্ব বা ক্রিয়া, সেই ভার্বের শেষে ছে, ছ, ছি, ছেন ইত্যাদি থাকবে, বাংলা চেনার উপায় এটা। তাহলে ঘোড়াটি ছুটছে মানে কি এই মুহূর্তে কাজটা হচ্ছে, এটাও একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে ইংলিশে করবে। আমি একটি চিঠি পড়ছি, দুটি চিল আকাশে উঠছে, চাকরটি ঘরটি ঝাড়ু দিচ্ছে, জেলেরা নদীতে মাছ ধরছে, ঠিক আছে। এগুলো নিজেরা করার চেষ্টা করবে। আর কিছু ইংলিশ দিয়েছে, সেগুলো বাংলাতে রূপান্তরিত করবে। ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, ইংলিশে দেওয়া আছে, বাংলাতে লিখবে। দ্য হেডমাস্টার ইজ গিভিং অ্যাওয়ে দ্য প্রাইজেস, দ্য ফার্মার ইজ সেলিং রাইস, দ্য বয়েজ আর শাউটিং, দ্য সান ইজ সেটিং, দ্য রিভার ইজ ফ্লোয়িং বাই দ্য ভিলেজ, ঠিক আছে। এই তোমাদের এইচটি থাকবে। আর যদি কোনো সন্দেহ থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে, আর যদি কোনো প্রশ্ন থাকে, সেটা তোমরা অবশ্যই গ্রুপে জানাবে, আমার পার্সোনাল নম্বরে অবশ্যই জানাবে, যারা কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে। তো মোটামুটি এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট দিন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।